আজকের আমাদের নতুন একটা টপিক which is physical quantities and measurement। এটা ক্লাস 8 এর ফিজিক্সের একটা চ্যাপ্টার, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। খুব বেশি ফর্মুলা কিছু নেই সেরকম, বাট কিছু নিউমেরিক্যালস আছে, খুব ইজি। তো চলো সেগুলো আমরা দেখে নিই চটপট। প্রথমেই আসছে কি ডেনসিটি। ডেনসিটি আমরা কোনটাকে বলবো না, কোন একটা সাবস্ট্যান্সের, যে কোনো একটা সাবস্ট্যান্সের তার মাসকে যদি ভলিউম দিয়ে ডিভাইড করি, যেই ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে তার ডেনসিটি। সাপোজ আমি বলছি কোন একটা সাবস্ট্যান্সের মাস ইজ 100 গ্রাম আর তার ভলিউমটা আমি দেখলাম 10 ml। যদি তার মাসকে আমি ভলিউম দিয়ে ডিভাইড করি, কত হবে? 10 গ্রাম পার ml। এটাই হচ্ছে সেই সাবস্ট্যান্সটার ডেনসিটি। তাহলে মাস অফ আ সাবস্টেন্স পার ইউনিট ভলিউম, একটা পার্টিকুলার ইউনিট ভলিউমে কোনো একটা সাবস্টেন্সের যতটা মাস সে প্রসেস করে রয়েছে, দ্যাট ইজ দ্য ডেন্সিটি অফ দ্যাট সাবস্টেন্স অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই স্মল ভি। এটা কিন্তু আমরা ক্যাপিটাল ডি লিখবো না, এটা আমরা অলওয়েজ লিখবো স্মল ডি। তাহলে ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম। তো ফর্মুলাতে যদি আমরা লিখি স্মল ডি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। এবার যে কোনো একটা কিছু ক্যালকুলেট তো আমরা করব, বাট তাকে একটা ইউনিট দিয়ে ডেজিগনেট করতে হবে। এখানেও আমরা দেখতে পাবো দুটো ইউনিট পাবো মেইনলি। কিসের? একটা হচ্ছে এসআই ইউনিট, আরেকটা হচ্ছে সিজিএস ইউনিট। এসআই ইউনিট মানে কি? যেটা আমরা এসআই তে ক্যালকুলেট করব, কিরকম? মাসটাকে আমরা ক্যালকুলেট করব কিন্তু কেজিতে। এখানে যদি লিখি মাসটাকে আমরা ক্যালকুলেট করব কেজিতে, আর ভলিউম যেটা সেটাকে ক্যালকুলেট করব কি এম কিউব, মিটার কিউবে। মানে ধরো আমি বললাম 10 মিটার ইন্টু 7 মিটার ইন্টু, এখানে একটা এম হবে, ইন্টু 4 মিটার। তাহলে এই তিনটাকে মাল্টিপ্লাই করার পর যেই রেজাল্টটা আসবে 280, 1 2 3, তিনটে এম আছে, দ্যাট মিনস এম কিউব। তাহলে এই এম কিউবটা ইউজ করা হচ্ছে এসআই স্কেলে, এসআই ইউনিটে। আর সিজিএস ইউনিটে কেজিটা হয়ে যাচ্ছে গ্রাম, আর মিটারটা হয়ে যাচ্ছে কি সেন্টিমিটার, আর সাথে কিউব তো থাকবেই। তাহলে একটা হচ্ছে এসআই ইউনিট কিলোগ্রাম পার মিটার কিউব, আর সিজিএস হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটো গেল হচ্ছে মেইন ইউনিট। এছাড়াও আমরা একটা দেখতে পাই উইচ ইজ কেজিএফ। ঠিক আছে, এবার এই সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে একটা রিলেশনশিপ আছে। কিরকম? আমরা যদি এখানে বলি ওয়ান, যদি আমরা এসআই ইউনিটের ডেন্সিটিকে ক্যালকুলেট করতে চাই, কি হবে? নিউমারেটরে থাকছে মাসের যে ইউনিট সেটা, তার মানে কি আমি বললাম 1 কেজি, রাইট? আচ্ছা, ডিনোমিনেটরে কে থাকছে? ভলিউম। এটা দেখতে ডাব্লিউর মতো লাগছে, বাট দিস ইজ দ্য ঠিক ভলিউম। তার মানে এখানে আমি বলছি কি যে ধরো 1 মিটার কিউব, ঠিক আছে? তাহলে এটা 1 কেজি পার মিটার কিউব হবে, 1 কেজি পার মিটার কিউব এরকম হবে। এবার আমি যদি এই কেজিটাকে গ্রামে কনভার্ট করতে চাই, কি করব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হয়ে যাবে 1000 গ্রাম। আর মিটারটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাই, কত দিয়ে মাল্টিপ্লাই করব? 100 দিয়ে। তাহলে 100, কিন্তু এখানে কিন্তু আমার একটা কিউব রয়েছে, তাহলে 100 এরও কিউব করতে হবে, রাইট? তাহলে 1000 ডিভাইডেড বাই 100 কিউব। তাহলে এটাকে যদি আমি সলভ করি, কি হবে? 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 100। তাহলে 0 0 0 0 0 0। তাহলে নিউমারেটরে কে পড়ে থাকলো? 1 থাকলো, আর ডিনোমিনেটরে কে থাকলো? 1। তার সাথে কটা জিরো? 1 2 3, 3 জিরোস। এটাই হয়ে যাচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়াল টু 1 বাই 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 কেজি পার মিটার কিউব দেখলাম যেটা 1000 গ্রাম, কেজিটাকে আমরা গ্রামে কনভার্ট করেছি বাই মাল্টিপ্লাইং ইট উইথ 1000 অ্যান্ড 100 সেন্টিমিটার কিউব। এই জন্য এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 1 বাই 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের কাছে 1 কেজি পার মিটার কিউব যেটা,
সেটাকেই আমরা বলতে পারি 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে রিলেশনশিপ। আমরা কিন্তু যখন নিউমেরিক্যালস গুলো সলভ করব তখন দেখব এই দুটোর মধ্যে কিছু ক্ষেত্রে কনভার্সন দেয়, মানে হয়তো কোয়েশ্চেন এটা দেওয়া থাকবে কেজি পার মিটার কিউবে দেওয়া থাকবে, আমাকে বলবে যে সিজিএস এ সেটাকে কনভার্ট করো বা ভাইস ভার্সা। তো এই জিনিসটা আমাদের ওই জন্য মনে রাখতে হবে। নেক্সট, ডেন্সিটি অফ আ সাবস্টেন্স ডাজ নট চেঞ্জ উইথ ইটস শেপ অর সাইজ। কিরকম? আমরা যদি কোনো একটা সলিড সাবস্টেন্স নিই, এখানে মনে রাখতে হবে স্টেটটা কিন্তু আমাদের সেম রাখতে হবে, মানে কি সলিডটাকে সলিডই রাখছি বাট আমি শেপটা চেঞ্জ করে দিচ্ছি সেক্ষেত্রে। কিন্তু আমি একটা আইস নিয়েছি, সেটাকে আমি মেল্ট করে লিকুইড ওয়াটার করে দিয়েছি, সেক্ষেত্রে না। যদি আমার সলিডটা সলিড থাকে সেরকমই, মানে ধরো আমার বলা হচ্ছে যে একটা বড় একটা বল নেওয়া হয়েছে, আয়রন বল, সলিড আয়রন বল, দিস ইজ সলিড আয়রন বল। এবার বলটা প্রথমে বড় ছিল, এবার এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে দিয়েছি, মানে কি এরকম একটা বল করেছি, এরকম একটা করেছি, এরকম মোটামুটি ধরো 4টে আমি টুকরো টুকরো বল করে দিয়েছি। বলা হচ্ছে যে শেপ বা সাইজ চেঞ্জ হলেও ডেনসিটির কোনো রকম চেঞ্জেস হবে না, রাইট? On heating, substances expand, but their mass remains the same. Thus, with increase in temperature, density of a substance decreases. যার জন্যই প্রথমে আমি মেনশন করে দিলাম যে স্টেট অফ ম্যাটার সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। কেন? কারণ স্টেট অফ ম্যাটার আমি চেঞ্জ করছি, তার মানে কি হয় আমি হিট দিচ্ছি, নয়তো আমি হিটটাকে তোমার বের করে দিচ্ছি, বাট মানে টেম্পারেচার ইনক্রিজ করছি বা আমি টেম্পারেচার ডিক্রিজ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমার যদি সলিড থেকে লিকুইড হয়ে যায় বা লিকুইড থেকে গ্যাসিয়াস হয়ে গেল, মানে স্টেট যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, তখন তার যে মলিকিউলস বা তার যে পার্টিকলস গুলো, সেগুলো কি সেম ওরিয়েন্টেশনে থাকবে, নাকি তাদের কাইনেটিক এনার্জি সেম থাকবে, বা তাদের ইন্টারমলিকিউলার স্পেস সেম থাকবে, এরকম কি হয় নাকি সেগুলো চেঞ্জ হয়ে যায়? নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই প্রপার্টিস গুলো যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমরা দেখবো ডেনসিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ আমি হিট দিয়েছি, টেম্পারেচারও ইনক্রিজ করেছে, তখন পার্টিকলস গুলোর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, ওগুলো কিন্তু ছুটে বেড়াচ্ছে, এদিক ওদিক করে ছুটে বেড়াচ্ছে, তাহলে অনেকটা জায়গা তারা ছড়িয়ে গেছে, যার জন্য তাদের ডেনসিটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসে, যেটাকে বলা হচ্ছে কি অ্যানোম্যালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে একটু অন্যরকম জিনিস দেখা যায়। জেনারেলি যেটা হয়, যত আমরা টেম্পারেচারটাকে ডিক্রিজ করব তার ডেনসিটি তত ইনক্রিজড হতে থাকে। এটা নর্মাল ফেনোমেনন, এরকম হয়। এবার ওয়াটারের ক্ষেত্রেও এই সেম, মানে নর্মাল যেটা সেটা হতে থাকে, বাট একটা সার্টেন পয়েন্ট অবধি। কিরকম? দ্য ডেনসিটি ইজ হাইয়েস্ট at 4 degree centigrade, আচ্ছা এটা বলছি, instead of being compressed at temperature below 4 degree centigrade, the hydrogen bond between water molecules begin to form rigid structure which is a crystal like structure. কিরকম হচ্ছে? ওয়াটারটা ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, সেটার আমি টেম্পারেচারটাকে ডিক্রিজ করছি করতে করতে যখন এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছাবে, তখন ওর যে ডেনসিটিটা হবে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ডেনসিটি অফ ওয়াটার। এবার নর্মাল কন্ডিশনে কি হওয়া উচিত ছিল, যে 4 থেকে যখন আমি 3 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করছি, মানে আমি টেম্পারেচার ডিক্রিজ করছি, হিসেব মতো ডেনসিটি ইনক্রিজড হওয়ার কথা। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে এরকমটা হয় না। ওয়াটারের ক্ষেত্রে এই নর্মাল ফেনোমেননটা আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি মেইনটেইনড হয়, বাট তারপরে যতই আমি টেম্পারেচার ডিক্রিজ করি না কেন, তার কিন্তু ডেনসিটি আস্তে আস্তে কি হবে? ডিক্রিজড হবে। কেন?
কারণ বলা হচ্ছে যে যখন আমরা বিলো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাচ্ছি, দ্য হাইড্রোজেন বন্ড বিটুইন ওয়াটার মলিকিউলস এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড গুলো রয়েছে তারা একটা রিজিড স্ট্রাকচার নেয়, যেটা কিনা অনেকটা ক্রিস্টালের মতন দেখতে লাগে। এবার এই রিজিড স্ট্রাকচার গুলো, সাপোজ আমি ধরো বলছি এরকম একটা কোনো স্ট্রাকচার হলো, তো এই রিজিড স্ট্রাকচারের মধ্যে অনেক এয়ার ফিল্ড হয়ে থাকে, রাইট? তো আগে মলিকিউলস গুলো এরকম ছিল, এখন একটা রিজিড স্ট্রাকচার নিয়েছে যেখানে ভিতরে অনেক এয়ার ফিল্ড হয়ে রয়েছে। তাহলে এই স্ট্রাকচারটা যত এয়ার ফিল্ড হবে আস্তে আস্তে ওটা হালকা হয়ে যাবে। এই কারণে কিন্তু যত আমরা 4 ডিগ্রি থেকে ওটাকে আরো ডিক্রিজ করতে থাকি টেম্পারেচারটা, তত এই ক্রিস্টাল স্ট্রাকচারটা ফর্ম করছে, মানে তার মধ্যে এয়ার আরো বেশি বেশি করে ঢুকে যাচ্ছে এবং তার ডেন্সিটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। Thus, it reduces the density and causes ice to float on the surface of water, যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই আমাদের আশেপাশে, এবং এই ফেনোমেননটাকে অনেক সময় কাজেও লাগানো হয়। তো সেইটা নিয়ে আমরা একটু বাদে আলোচনা করব। তাহলে দ্য ডেন্সিটি ইজ হাইয়েস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, যে গন্ডগোল পাকিয়ে যায় যে আচ্ছা হয়তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হাইয়েস্ট হবে না। দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ হাইয়েস্ট অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বিলো and above this temperature water expands, যার জন্য density becomes lower। কেন লোয়ার হলো বোঝা গেল, ডিউ টু দিস ক্রিস্টাল ফর্মেশন। আচ্ছা, এবার আসছে কিছু মেজারিং ইকুইপমেন্টস, আমরা বলতে পারি যে এই যে আমরা ভলিউমটাকে যে মেজার করব সেটা কি দিয়ে করব। এই জিনিসগুলো কিন্তু আমাদের ল্যাবে দেখা যায়। আচ্ছা, তো প্রথমেই যেটা আসছে উইচ ইজ মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার মানে কি, যেটা দিয়ে এরকম একটা সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার, যেটা দিয়ে আমরা এর ভলিউমটাকে, যে কোনো একটা লিকুইডের ভলিউমটাকে আমরা মেজার করতে পারি। কিরকম, এই লিকুইডটা জাস্ট এখানে এরকম মার্ক করা থাকে, 1 2 3 4 করে মার্ক করা থাকে। তো আমরা যে লিকুইডটা এখানে পুর করি তার লোয়ার সারফেসটা আমাদেরকে দেখতে হয় যে কোন মার্ক অব্দি ওটা রিচ করেছে, বা আমাদের যদি বলে দেওয়া হয় যে না তুমি 25 অব্দি এটাকে ফিল করো, 25 ml আমার লাগবে, তো 25 অব্দি ওটাকে আমি ফিল করে তার লোয়ার সারফেসটাকে দেখবো 25 অব্দি রিচ করেছে, তো আমি 25 ml এটা বুঝে গেলাম। তো এবার এই যে ভলিউম মেজারিং সিলিন্ডার যেগুলো, সেগুলো মোটামুটি এরকম শেপের হতে থাকে, একটা 50 ml হতে পারে, 100 ml, তো যখন আমার যেটা দরকার হয় সেই অ্যাকর্ডিংলি আমি সেটাকে ইউজ করি। নেক্সট আরেকটা আসছে অনেকটা এরকমই দেখতে, বাট দ্যাট ইজ আ বিট ডিফারেন্ট। কিরকম, মেজারিং বিকার। এটা আমরা যে কোনো একটা লিকুইড থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ লিকুইডকে আলাদা করতে মেনলি ইউজ করে থাকি, অ্যান্ড ইট ইজ মেড আপ অফ গ্লাস, প্লাস্টিক অর মেটালস লাইক অ্যালুমিনিয়াম, একটু হালকা মেটালস যেহেতু তার জন্য। ইউজ টু টেক আউট আ ফিক্সড ভলিউম অফ লিকুইড। তাহলে আমি ধরো বললাম একটা 50 ml এর একটা মেজারিং বিকার আমি নিয়েছি, আর একটা অনেক বড় জারের মধ্যে সেই লিকুইডটা রয়েছে, কিন্তু আমার সেখান থেকে 50 ml দরকার। আমি তখন কি করব, আমি এই একটা মেজারিং বিকার, ধরো সাপোজ আমি বললাম দিস ইজ 50 ml মেজারিং বিকার, তো আমি এই মেজারিং বিকারের থ্রুতে সেখান থেকে একদম প্রপার 50 ml-টাকে কালেক্ট করতে পারবো। এবার এটা 50 ml হয়, 100 ml হয়, সেম মেজারিং সিলিন্ডারের মতনই, যখন আমার যেটা দরকার হয় সেই অ্যাকর্ডিংলি আমরা ইউজ করি। নেক্সট আসছে ইউরেকা ক্যান। এটা একটুখানি ডিফারেন্ট। কিরকম, এখানে দেখো এইটাকে বলা হচ্ছে কিন্তু ইউরেকা ক্যান। কিরকম, একটা ক্যান থাকছে, মানে একটা বিকারের মতনই একটা স্ট্রাকচার থাকছে, যার মাউথের দিকে মানে তার উপরের দিকে একটা এরকম পাইপের মতন একটা স্ট্রাকচার থাকে। এবার এটা কিন্তু নিচের দিকে থাকবে না, ঠিক আছে, এটা একদম মাউথ পোর্শনের দিকে থাকবে। কেন, যখনই এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার হয়ে যাবে, ধরো এই লাইনটার বেশি যদি জল এখানে চলে আসে, সেটাই কিন্তু এই স্ট্রাকচারটা দিয়ে পড়ে যাবে। এবার এখানে একটা সিলিন্ডার রাখা হয়েছে, মেজারিং সিলিন্ডার রাখা হয়েছে, বাট এটা যদি না থাকতো, এটা জাস্ট জলটা পড়ে যেত, বা কোনো লিকুইড থাকলে সেটা পড়ে যেত। তো আমরা এটা দিয়ে কিভাবে জিনিসটাকে মেজার করতে পারি বা লিকুইডের ভলিউমটাকে মেজার করতে পারি, না যখনই এই যে তোমার পাইপের মতন যে স্ট্রাকচারটা, সেটা যখনই যেই লেভেল থেকে ওপেন হচ্ছে তার ঠিক নিচে যে লাইনটা, সেই অবধি কিন্তু আমরা ওই লিকুইডটাকে এই বিকারের মধ্যে কালেক্ট করে রাখতে পারবো। যেই এক্সেস হয়ে যাবে জিনিসটা বেরিয়ে যাবে। তাহলে ইট ইজ অলসো মেড আপ অফ গ্লাস, প্লাস্টিক অর যে কোনো মেটাল, অ্যালুমিনিয়াম মেইনলি।
ইট হ্যাজ আ সাইড ওপেনিং, যেটা এই পাইপের মতন দেখতে লাগছে, নিয়ার ইটস মাউথ, কল্ড স্পাউট। এটাকে বলা হচ্ছে কি, দিস ইজ কল্ড স্পাউট, এটা ইউ। আচ্ছা, এনি এক্সেস অফ লিকুইড ওভারফ্লোস থ্রু দ্যাট স্পাউট। এবার ডিটারমিনেশন অফ ডেন্সিটি অফ অ্যান ইরেগুলার সলিড। তো এই যে জিনিসগুলো আমরা অলরেডি পড়লাম, কিছু মেজারমেন্ট করার কিছু ইকুইপমেন্টস, এগুলোকে কাজে লাগিয়ে আমরা ইরেগুলার সলিডের কোনো ভলিউম বা ডেন্সিটি মেজার করতে পারছি। এবার ইরেগুলার সলিড হচ্ছে কিরকম, দুটো হয়, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার হচ্ছে যার প্রপার ডাইমেনশন আমার জানা আছে, মানে আমি বললাম আমি একটা কিউব নিয়েছি, তাহলে সেটার আমি ভলিউম ক্যালকুলেট করতে পারবো। আমি একটা কিউবয়েড নিয়েছি, সেম পারবো ভলিউম ক্যালকুলেট করতে। আমি স্ফিয়ার নিয়েছি, সেম ভলিউম ক্যালকুলেট করতে পারছি। তো যেটার ডাইমেনশনস গুলো আমার জানা আছে সেগুলো হচ্ছে রেগুলার সলিডের মধ্যে যাচ্ছে। বাট ইরেগুলার সলিড হচ্ছে আমি একটা স্টোন নিয়েছি, স্টোনটা কি পুরোপুরি কিউব, কিউবয়েড, স্ফিয়ার বা কোনো প্রপার স্ট্রাকচার নেবে না, ওটার পার্টিকুলার কোনো ডাইমেনশন আমি ক্যালকুলেট করতে পারবো না, মেজার করতে পারবো না। এগুলোকে বলা হচ্ছে কি ইরেগুলার সলিড, যার কোনো প্রপার ডাইমেনশন থাকবে না। আচ্ছা, তো এটার আমরা যদি ডেন্সিটি মেজার করতে চাই কি করতে হবে? ডেন্সিটি মানেই আমাদের জানতে হবে আগে মাস কত, ভলিউম কত। তাহলে মাস অ্যান্ড ভলিউমস আর ডিটারমাইন্ড। মাসটাকে আমরা কি করে মেজার করব? খুব ইজিলি একটা বিম ব্যালেন্সের মধ্যে মেজার করে নিতে পারি। ওটাকে জাস্ট বিম ব্যালেন্সে রাখলাম, ওয়েট কত, সরি মাস কত হলো দেখে নিলাম। এবার ভলিউমটাকে কি করে মেজার করব? আমরা দুটো প্রসেস ইউজ করতে পারি। ফার্স্টে একটা বলেছে, সেকেন্ডে একটা বলেছে। ফার্স্টেরটা আমি বলে নিই। আগে একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, রাইট। তো আগে একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে আমি সার্টেন অ্যামাউন্ট অফ লিকুইড নিয়ে নিয়েছি, মোস্টলি ওয়াটারই ধরে রাখো, নিয়েছি। তো এটাকে আমি মেজার করে নিয়েছি কতটা আমি ওয়াটার নিয়েছি। তো আমি দেখছি এখানে 70। এবার কোন একটা ক্ল্যাম্প স্ট্যান্ডের মধ্যে একটা থ্রেড, তার সাথে ওই যে অবজেক্টটা, এখানে যদিও কিউবয়েডই লাগছে দেখতে, বাট এটা পাশের ছবিতে দেখো একটা ইরেগুলার একটা সলিড নিয়েছে। তো যে কোনো সলিডকে আমরা রেগুলারও হতে পারে, ইরেগুলারও হতে পারে, বাট ইরেগুলারের ক্ষেত্রে এই প্রসেস ছাড়া অন্য কোনো ওয়ে নেই, যেটা রেগুলারের ক্ষেত্রে, ইরেগুলারের ক্ষেত্রে। বাট রেগুলারের ক্ষেত্রে আমরা ভলিউম আলাদা করে ক্যালকুলেট করতে পারবো, সেটাও কিছুটা বলে দিচ্ছি। তো এখানে আমরা কি করেছি, জাস্ট থ্রেডটাকে দিয়ে এই লিকুইডটাকে ঝুলিয়ে দিয়েছি এবং পুরোটা ইমার্জ করে দিয়েছি কোথায়, এই লিকুইডটার মধ্যে। এবার দেখা যাচ্ছে যে এই যে লিকুইডটা আগে যেই লেভেল অবধি ছিল, কিছুটা তার লেভেলটা রাইজ আপ হয়েছে। তাহলে যতটা লেভেল রাইজ করেছে সেটাই হচ্ছে এই সলিডটার ভলিউম। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা সলিড যদি কোনো একটা লিকুইডের মধ্যে ডুবে যায় বা সিঙ্ক করে বা ইমার্জ করে, যতটা ওর নিজের ভলিউম, ও ততটা লিকুইডকেই ডিসপ্লেস করে দেবে, সেই জায়গা থেকে ছড়িয়ে দেবে। তাহলে এখানে আমি দেখলাম আগে ছিল 70, এখন হয়ে গেছে অলমোস্ট 90। তাহলে এই যে 20 ইউনিট এমএল, বা এখানে এমএল দেওয়া আছে, তা 20 এমএল, এটাই হচ্ছে এই সলিডটার ভলিউম। এটা গেল হচ্ছে সিলিন্ডারের থ্রুতে। যদি আমরা ইউরেকা ক্যানের থ্রুতে করি অনেকটাই সেম। এখানে আমরা ওয়াটার নিয়েছি, আর পাশে যখন ওই স্পাউটটা যেখানে ওপেন থাকবে সেখানে আমরা একটা মেজারিং সিলিন্ডার নিয়েছি, রাইট। এবার আমরা কি করলাম, একটা এরকম সলিডকে সেম থ্রেডের থ্রুতে বেঁধে দিয়ে ওটাকে ওর মধ্যে পুরোটা চুবিয়ে দিলাম। দেখা গেল কি কিছুটা অ্যামাউন্ট অফ ওয়াটার, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ওটা সিলিন্ডারের মধ্যে কালেক্টেড হচ্ছে। যতটা অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে কালেক্টেড হয়েছে, এই অ্যামাউন্ট অফ ওয়াটারটাকে এই সলিডটা ডিসপ্লেস করেছে। তার মানে এই ওয়াটারের যে ভলিউম সেটাই হচ্ছে এই সলিডটার ভলিউম। বোঝা গেল? এবার এটা আমরা বললাম কি ইরেগুলারের ক্ষেত্রে এইগুলো ছাড়া কোনো ওয়ে নেই আর। বাট আমরা যদি রেগুলারের ক্ষেত্রে বলি তখন এটাও হতে পারে, বাট এটা ছাড়া আমরা নর্মাল ডাইমেনশন দিয়েও ক্যালকুলেট করতে পারি। মানে কি, কিউবের ভলিউমের ফর্মুলা আমার জানা আছে, কিউবয়েডেরটা জানা আছে, স্ফিয়ারেরটা জানা আছে, তো সেইগুলো দিয়ে আমরা আলাদা করে ক্যালকুলেট করতে পারি। বাট ইরেগুলারের ক্ষেত্রে কিন্তু এইগুলোই
প্রসেস, আদারওয়াইজ আমরা ওরকম ডাইমেনশন দিয়ে কোনো ক্যালকুলেশন করতে পারবো না। তো প্রথমে আমাকে মাসটা ক্যালকুলেট করতে হলো উইথ দ্য হেল্প অফ আ বিম ব্যালেন্স। ভলিউমটাকে আমি যে কোনো একটা প্রসেস ফলো করে মেজার করে নিলাম। এবার কি করব, জাস্ট মাসটাকে ডিভাইড করব ভলিউম দিয়ে, যেটা আনসার পাবো সেটাই হচ্ছে ওই সলিডটার ডেন্সিটি। ওকে, নাও ডিটারমিনেশন অফ ডেন্সিটি অফ আ লিকুইড। এবার কোন একটা, এতক্ষণ আমরা সলিড নিয়ে কথা বললাম, কোন একটা লিকুইডেরও আমার ডেন্সিটি ক্যালকুলেট করতে হতে পারে, সেক্ষেত্রেও আমার মাস ভলিউম দুটোই লাগবে। কি করা হচ্ছে, প্রথমে একটা এমটি বিকার নেওয়া হচ্ছে অ্যান্ড ইটস মাস, যেটাকে আমরা M1 লিখবো, ইজ মেজার্ড ইউজিং আ বিম ব্যালেন্স। তা আমি কোন একটা বিকার নিয়েছি, তার মাসটাকে আমি ক্যালকুলেট করে সাপোজ বললাম 50 পেয়েছি, ঠিক আছে, যে 50 গ্রাম পেলাম। আচ্ছা, সেম ভাবে a specific level of volume V, a specific level of volume of a liquid is measured using a measuring cylinder. Okay, after transferring the liquid into the empty beaker, the mass M2 is calculated again. তাহলে আমি কি করলাম, ওই বিকারের মধ্যে এবার লিকুইডটাকে আমি যতটা মেজারিং সিলিন্ডারের থ্রুতে আমি ক্যালকুলেট করেছি তার ভলিউমটা, মানে জিনিসটা এরকম, আমি প্রথমে বিকারটাকে ক্যালকুলেট করলাম যে তার মাস কত, এটা হচ্ছে জাস্ট বিকারের মাসটা। এবার আমি একটা মেজারিং সিলিন্ডার নিলাম, মেজারিং সিলিন্ডারের মধ্যে বেঁকে গেল যদিও বা, মেজারিং সিলিন্ডারের মধ্যে আমি বললাম যে আমি 10 ml ওয়াটার নিয়েছি, আমি জানি আমি 10 ml নিয়েছি, তার মানে এটা হয়ে গেল কি, তার ভলিউম হয়ে গেল। এবার আমি এর মাসটাকেও তো ক্যালকুলেট করতে হবে, তা নাহলে তো আমি ডেন্সিটি বের করতে পারবো না। তাহলে আমি কি করলাম, এই 10 ml অফ ওয়াটারটাকে আমি এই বিকারের মধ্যে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। তা আমি দেখলাম যে আমার করার পরে হচ্ছে 60 গ্রাম, সাপোজ সেটা হয়ে গেল 60 গ্রাম। এটা কার মাস, এটা হচ্ছে বিকার, বিকার প্লাস ওয়াটার, দুটোর মাস। তাহলে আমি এমটি বিকারের মাস পেয়েছি 50 গ্রাম, আর বিকার প্লাস ওয়াটার দুটোর মাস পেয়েছি একসাথে 60 গ্রাম। আমি যদি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে আমি একদম লিকুইড বা ওয়াটারটার মাস পেয়ে যাচ্ছি 10 গ্রাম। তাহলে আমি এখানে এটা কার মাস পেলাম, H2ওর মাস, মানে ওয়াটারের মাস, রাইট। তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ডেন্সিটি ক্যালকুলেট করতে হবে। মাস পেয়ে গেছি, ভলিউমও আমি জেনে গেছি আগেই। তাহলে 10 গ্রাম, এটা কি, এটা মাস, ডিভাইডেড বাই 10 ml, এটা কি, এটা হচ্ছে ভলিউম। তাহলে আমি দেখলাম কি, এটা হয়ে গেল 1 গ্রাম পার ml, এটা হয়ে গেল কি, তার ডেন্সিটি। কেন, কারণ লিকুইডের ক্ষেত্রে তো আমরা মাস ওরকম ভাবে ক্যালকুলেট করতে পারি না, আমাকে একটা কারোর হেল্প নিতে হবে, যার জন্য আমি বিকারের মাসটা আলাদা করে আগের থেকে ক্যালকুলেট করে রেখেছিলাম। বোঝা গেল, তাহলে M2 মাইনাস M1 হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল মাস ওই সাবস্টেন্সটা, ওই লিকুইডটার। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যে কোনো একটা লিকুইডের ডেন্সিটি। এবার আসছে ডেন্সিটি বটল। ডেন্সিটি বটল হচ্ছে একটু অন্যরকম, একটু স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঁকা, ড্র করা, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেন্সিটি বটল। কিরকম হচ্ছে, ইট ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ডেন্সিটি অফ আ লিকুইড। ভলিউম ভ্যারি করতে পারে, 25 ml হতে পারে, 50 ml হতে পারে, এর বেশিও হতে পারে। ইট মেজার্স দ্য রিলেটিভ ডেন্সিটি অফ আ লিকুইড। আচ্ছা, তার আগে আমাদের একটু রিলেটিভ ডেন্সিটিটা নিয়ে একটুখানি জেনে নিতে হবে। আচ্ছা, তো ডেন্সিটি বটল দেখতে কিরকম হয়, এই যে স্ট্রাকচারটা যে দেখছো, এই স্ট্রাকচারটা গ্লাস দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা একদম গ্লাস, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমাদের এক্ষেত্রে কিন্তু সেম ওই মেজারিং বিকারের মতনই অনেকটা, যে এটা কত ml সেটা আমরা জানবো, যেটা কি 50 ml নাকি 25 ml, এটা আমি জেনে নিচ্ছি। একটা গ্লাস স্টপার থাকছে, আর এখানে একটা হোল থাকছে, কেমন, আর এখানে, এটা তো গ্লাস বটল বললাম, এটার মেকানিজমটা কিন্তু অনেকটা ইউরেকা ক্যানের মতন। কিরকম, এটা আমি 50 ml এর লিকুইড হোল্ড করতে পারে সেরকমই একটা ডেন্সিটি বটল নিয়েছি, আমি জানি সেটা।
এবার আমি এখানে কোনো একটা লিকুইড বা ওয়াটারই ধরো ঢেলে দিলাম। এবার যখন আমি এই গ্লাস স্টপারটাকে একদম ঠিকঠাক ভাবে আটকে দেব, আমি দেখব যদি কোনো এক্সেস ওয়াটার থাকে এই হোলটা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে সেটা বেরিয়ে গেল। এবার এখন এই ডেনসিটি বটলের মধ্যে যেই অ্যামাউন্ট অফ লিকুইড বা ওয়াটারটা রয়েছে সেটা কতটা, সেটা 50 ml, তার ভলিউম হচ্ছে 50 ml। তাহলে এটা কিন্তু অনেকটা ওই ইউরেকা ক্যানের মেকানিজম, ওখানে একটা স্পাউট ছিল, বেরিয়ে যেত জলটা, এখানে একটা হোল আছে যেটার থ্রুতে জলটা বা লিকুইডটা বেরিয়ে যাবে যদি এক্সেস থাকে। বোঝা গেল? আচ্ছা, ডিটারমিনেশন অফ দ্য ডেনসিটি অফ আ লিকুইড ইউজিং ডেনসিটি বটল। সেম, তাহলে ডেনসিটি বটল দিয়ে আমরা কি করে ক্যালকুলেট করব? An empty beaker is taken and its mass m1 is measured using a beam balance. সেম আগেরটার মতনই, আমরা একটা এমটি বিকার নিয়েছি, সেটার মাসটাকে ক্যালকুলেট করেছি এবং সেটাকে m1 বললাম। After removing the stopper and filling the bottle with water, the mass m2 is calculated again. তাহলে ওই স্টপারটাকে খুলে ঠিকঠাক করে জল ভরে বা যে লিকুইডটা আমি রিকোয়ার্ড বা ডিজায়ার্ড সেটাকে আমরা পরে আবার ক্যালকুলেট করব, বাট এই ওয়াটারটাকে আগে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে, তার মাসটাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আমি স্টপারটা খুলে জল ভরে দিলাম, ওটার মাসটাকে আমি ক্যালকুলেট করে নিলাম কি m2 বলে। নেক্সট এবার থার্ড আরেকটা এক্সট্রা স্টেপ যেটা এখানে, সেটা কি হবে না, সেম ওই ডেনসিটি বটলের মধ্যে আমার যে ডিজায়ার্ড লিকুইড, মানে আমি ধরো কোনো একটা অয়েল নিয়েছি, মিল্ক নিয়েছি বা যে কোনো একটা লিকুইড নিয়েছি, তার ডেনসিটি আমি জানতে চাইছি, সেই লিকুইডটাকে এবার ভরে দিতে হবে এবং তার মাসটাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে এখানে আমরা তিনটে পেলাম, m1 পেলাম, m2 পেলাম অ্যান্ড m3 পেলাম। m1 হচ্ছে only the mass of the beaker, এখানে আমি একটু লিখে দিই। ওকে, তাহলে m1 সেটা হচ্ছে মাস অফ বিকার, রাইট? m2 এটা হচ্ছে মাস অফ বিকার প্লাস ওয়াটার, অ্যান্ড m3 যেটা সেটা হচ্ছে মাস অফ বিকার প্লাস আমার যে ডিজায়ার্ড লিকুইড বা যেটার আমি ক্যালকুলেট করতে চাই সেটা, m1 m2 m3। Therefore the mass of the water is m2 minus m1. সেম, আমি যদি m2 থেকে m1 কে মাইনাস করি, এটা বিকার প্লাস ওয়াটার আর এটা বিকার, তাহলে m2 মাইনাস, সাপোজ আমি বললাম এটা হচ্ছে 50, এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে সাপোজ 60, 50 40 50 60। তাহলে আমি m2 থেকে m1 কে যদি মাইনাস করি, 50 থেকে যদি আমি 40 কে মাইনাস করি, আমি কার মাস পেয়ে যাচ্ছি? H2O বা ওয়াটারের মাস পেয়ে যাচ্ছি, রাইট? সিন্স দ্য ডেন্সিটি বটল অফ the density of the water is 1 gram per centimeter cube, the mass of water within the bottle gives the volume. তার মানে এটার থেকে আমাদের একটা খুব বড় পয়েন্ট বুঝে নিতে হবে যে আমরা যখন ওয়াটারের যেই মাসটাকে পাবো সেটাই হচ্ছে তার ভলিউম। কেন? কারণ আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে কি হয়, তার ডেনসিটি, এখানে একটা 2 হবে, আচ্ছা, ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার 1 সেন্টিমিটার কিউব, তার মানে তার যা মাস সেটাই তার ভলিউম। এই জন্যই কিন্তু এটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কার? এটা ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটারের ডেনসিটি, লিকুইড ওয়াটারের ডেনসিটি। তাহলে 1 গ্রাম ওর মাস যদি হয়, 1 সেন্টিমিটার কিউব ওর ভলিউম হচ্ছে। তাহলে আমি যদি 10 গ্রাম ওর মাস পাই, তাহলে 10 সেন্টিমিটার কিউবই ওর ভলিউম হবে, তাই তো? তাহলে এটা কিন্তু খুব বড় একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি ওয়াটারের প্রথমে মাসটাকে ক্যালকুলেট করলাম, যেহেতু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ওয়াটারের ডেনসিটি, সেখান থেকে আমি বুঝে গেলাম যে ওয়াটারের ভলিউমটা হয়ে যাচ্ছে কত? 10 সেন্টিমিটার কিউব। দেয়ারফোর দ্য মাস অফ দ্য লিকুইড কত হচ্ছে? m3, লিকুইড মানে যেটা আমার ডিজায়ার্ড লিকুইড, m3 মাইনাস m1, কারণ m3 তে বিকার প্লাস লিকুইডের মাস দেওয়া আছে আর m1 এ শুধু বিকার দেওয়া আছে। তাহলে এখানে কত হবে? 60 মাইনাস 40, তার মানে কত? 20 গ্রাম।
এবার দেখো, যদি আমাকে বলা হয় যে আমি এই লিকুইডটার ডেনসিটি ক্যালকুলেট করব, কি করে ডেনসিটি ক্যালকুলেট করব? আমি মাস পেয়ে গেছি এখান থেকে 20 গ্রাম, তাহলে আমি উপরে আগে লিখে দিলাম 20 গ্রাম। এবার ভলিউমের যে ব্যাপারটা, ভলিউমটা আমাকে কি বলতে হবে? আচ্ছা, ওই ডেনসিটি বটলে যদি 10 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ধরে থাকে, এটা ওর ভলিউম। কার ভলিউম? ওই ডেনসিটি বটলটারই ভলিউম এটা। তার মানে ওই ডেনসিটি বটলে অন্য যা লিকুইড আমি ঢালবো তাদেরই ভলিউম এটাই হবে, রাইট? তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে 10 সেন্টিমিটার কিউবটা এই লিকুইডটারও ভলিউম। তাহলে আমি এখানে লিখে দিলাম 10 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেট করে আমি দেখতে পাচ্ছি কি এইটার ক্ষেত্রে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে লিকুইডটার ডেনসিটি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ডেনসিটি বটল ইউজ করে কোনো একটা লিকুইডেরও ডেনসিটি ডিরাইভ করতে পারছি বা ক্যালকুলেট করতে পারছি। এবার আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি হচ্ছে, রিলেটিভ কথাটা কখন আসে? যখন একটা কোনো স্ট্যান্ডার্ড ইউনিট রয়েছে, সেটার রেসপেক্টে আমি অন্য একটা ইউনিটকে কম্পেয়ার করছি, রাইট? তাহলে এক্ষেত্রে যেটা হয়, ওয়াটার মানে H2O, তার যে ডেনসিটি, তার রেসপেক্টে আমি বাকি অন্য কোনো সাবস্টেন্সের ডেনসিটিকে যদি কম্পেয়ার করি, দ্যাট ইজ দ্য রিলেটিভ ডেনসিটি অফ দ্যাট সাবস্টেন্স। তাহলে দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অফ আ সাবস্টেন্স টু দ্য ডেনসিটি অফ ওয়াটার। কোনো একটা, ধরো সাপোজ বলছি মিল্ক, তো মিল্কের ডেনসিটি সাপোজ আমি বললাম যে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আর H2O-টা তো আমি অলরেডি এখন দেখে নিলাম যেটার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক? তাহলে মিল্কের যা ডেনসিটি 0.9 ইস টু H2O যা ডেনসিটি 1, এখানে বলা হয়েছে রেশিও, বাট আমরা যদি ইস্টুটাকে ডিভাইড করে দিই এরম ভাবে 0.9 ডিভাইডেড বাই 1, এটাই হচ্ছে, এটাই হয়ে যাবে কি মিল্কের রিলেটিভ ডেনসিটি। এবং এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে রিলেটিভ ডেনসিটির কোনো ইউনিট হয় না, ইট হ্যাজ নো ইউনিট। কেন? কারণ মিল্কের ডেনসিটি 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই ওয়াটারের ডেনসিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই জিনিসটা তো পুরোটাই ক্রস হয়ে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকছে কি 0.9। এটাই হচ্ছে রিলেটিভ ডেনসিটি। আমরা যখন রিলেটিভ ডেনসিটি লিখবো তখন কিন্তু কোনোভাবেই আমরা ইউনিট ইউজ করতে পারবো না। দ্য রেশিও অফ দ্য মাস অফ এনি ভলিউম অফ আ সাবস্টেন্স টু দ্য মাস অফ অ্যান ইকুয়াল ভলিউম অফ ওয়াটার, এটাও রিলেটিভ ডেনসিটির একটা ডেফিনেশন। মানে কি, আমি বললাম কোনো একটা সাবস্টেন্সে, সাপোজ আমি বললাম অয়েল, অয়েলের 10 ml এর আমি যতটা মাস পেয়েছি, ওয়াটারের 10 ml এর আমি যতটা মাস পেয়েছি, এই দুটো যদি আমি রেশিও ক্যালকুলেট করি, তাহলে আমি অয়েলের রিলেটিভ ডেনসিটি পাবো। মানে কি, এক্ষেত্রে আমাকে ভলিউমটা সেম রাখতে হবে, সেম ভলিউমের লিকুইড আর বা কোনো একটা সাবস্টেন্স, আর সেম ভলিউমেরই ওয়াটার, এই দুটোর মাস নিশ্চয়ই ডিফার করবে, সেই দুটোর রেশিওই হচ্ছে তার রিলেটিভ ডেনসিটি। দ্য রেশিও অফ দ্য মাস অফ এনি ভলিউম অফ আ সাবস্টেন্স টু দ্য মাস অফ অ্যান ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। এখানেও 10 ml নিয়েছিলাম, তাহলে আমাকে এখানেও 10 ml নিতে হবে। সিম্বল হচ্ছে আর ডট ডি ডট, মানে রিলেটিভ ডেনসিটি, আর এটার কোনো ডাইমেনশন হয় না, ইট ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ইট হ্যাজ নো ইউনিট। কখনো আমাদের নিউমেরিক্যালস করতে দিল, আমরা এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম বা কিছু একটা ইউনিট লিখে দিলাম, একদম না। নেক্সট, ডেনসিটি অফ আ সাবস্টেন্স ইন ইটস ডিফারেন্ট স্টেটস। আচ্ছা, তো সলিডস এর ক্ষেত্রে কি হচ্ছে? সলিডস এর ক্ষেত্রে কিন্তু ডেনসিটি সব থেকে বেশি হয়, মানে সলিড সাবস্টেন্সের ক্ষেত্রে। কেন? কারণ পার্টিকলস গুলো খুব কাছাকাছি ক্লোজলি প্যাকড থাকে, তো যত ক্লোজলি প্যাকড থাকছে ভলিউমটা কমে যাচ্ছে বাট মাস অনেকটা বেড়ে যাচ্ছে, তাই তো? সাপোজ আমি বলছি এটা একটা জায়গা আর এইটা একটা জায়গা,
তো এখানে সলিড একদম পার্টিকলস গুলো একটার সাথে আরেকটা এরকম গায়ে গায়ে লেগে রয়েছে, বাট যখন সেটা লিকুইড হয়ে যাচ্ছে তখন আমি দেখলাম একটু একটু দূরে সরে গেল। তাহলে এখানে যতগুলো পার্টিকলস আছে মানে কি এগুলো এর মাস, আর এখানে যতগুলো পার্টিকলস আছে এগুলো এটার মাস, কিন্তু ভলিউম সেম রয়েছে। তাহলে ভলিউম আমি বললাম ধরো 10 ml, এখানেও 10 ml, ঠিক। কিন্তু এখানে মাস অনেক বেশি। সাপোজ আমি বললাম যে এখানে তো 10 নাম্বারস অফ, আমরা তো নাম্বারস বলবো না, আচ্ছা এখানে গ্রাম বা কিলোগ্রামই হবে, আমি গ্রাম বললাম, যেখানে 10 গ্রাম অফ কোনো একটা সাবস্টেন্সের মাস রয়েছে, আর এখানে সেটা হয়ে গেছে 3 গ্রাম। এখানে জাস্ট নাম্বারটাকে আমি গ্রাম দিয়ে ডিনোট করে দিচ্ছি। তাহলে এখানে ডেন্সিটি কার বেশি হচ্ছে? নিশ্চয়ই এই সলিডটার, কারণ আমরা দেখবো এটা 1 গ্রাম/ml হবে, আর এটা আমার 0.3 গ্রাম/ml হবে, তাই তো? তাহলে আমরা দেখবো কি সলিডের ক্ষেত্রে কিন্তু ডেন্সিটি সবসময় বেশি হয়। In solid state, particles are tightly packed together, thus substance has highest density in its solid state, lesser in its liquid, এবার লিস্ট হয়ে যাবে একদম গ্যাসিয়াস স্টেটে। এটাই যদি আমরা গ্যাসিয়াস বলি, দেখা গেল এরকম একটা জায়গাতে একটাই হয়তো পার্টিকলস পাচ্ছি, তো ভলিউমটা বেড়ে গেছে কিন্তু মাসটা কমে গেছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে বিভিন্ন স্টেটস অফ ম্যাটারে কিন্তু ডেন্সিটি চেঞ্জড হয়ে যায়। বাট এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাবো আইসের ক্ষেত্রে। আইসের দ্যাট ইজ দ্য সলিড স্টেট অফ লিকুইড ওয়াটার, তো আইসের হিসেব মতো ডেন্সিটি বেশি হওয়া উচিত, কিন্তু আমরা দেখবো কি লিকুইড ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড এর ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, যেটা আইসের ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে 0.917 গ্রাম/সেন্টিমিটার কিউব। এটাকে কি বলা হচ্ছে? অ্যানোমালাস এক্সপ্যানশন। এখানে কিছু সাবস্টেন্সের দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো কর্কেটটা আমাদের জানতে হবে, খুবই হালকা হয় কর্ক, জলের উপরের জন্য ভাসতে থাকবে। আচ্ছা আইসেরটা তো অলরেডি বললাম, আয়রন ভারী হয় ওই জন্য এটা ডুবে যায়, ডেন্সিটি বেশি যেহেতু। লেড তার থেকেও বেশি ডেন্সিটি। অ্যালকোহল কিন্তু একটু হালকা ওয়াটারের থেকে, অ্যান্ড মার্কারি কিন্তু বেশ অনেকটাই বেশি, দ্যাট ইজ 13.6 গ্রাম/সেন্টিমিটার কিউব। এটাকেই যদি আমি কিলোগ্রাম/মিটার কিউবে কনভার্ট করতে চাই, আমাকে কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? কারণ আমরা দেখেছি 1 কিলোগ্রাম/মিটার কিউব ইজ ইকুয়ালস টু 1/1000 গ্রাম/সেন্টিমিটার কিউব, রাইট? তো এটাকে যদি আমি এরকম করি 1 গ্রাম/সেন্টিমিটার কিউব, সেটা হয়ে যাচ্ছে কত? 1000, কারণ এটা ক্রিস ক্রস হয়ে গেল, 1000 কিলোগ্রাম/মিটার কিউব। তাহলে আমাকে যদি গ্রাম/সেন্টিমিটার কিউব থেকে কিলোগ্রাম/মিটার কিউবে আসতে হয়, আমাকে কিন্তু 1000 দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি উল্টোটা হয় তখন ডিভাইড করব। নাও ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং। ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং, এখানে ডেন্সিটি তো অবভিয়াসলি একটা মেজর রোল প্লে করে, তার সাথে আমরা একটা জিনিস পাবো উইচ ইজ কল্ড বুয়েন্ট ফোর্স বা বুয়েন্ট ফোর্স। বুয়েন্ট ফোর্স হচ্ছে একটা লিকুইড, তার উপরে যদি কোনো সলিড থাকে তাকে কতটা ফোর্স দিয়ে আপথ্রাস্ট করছে বা উপরের দিকে ঠেলে পাঠাচ্ছে, সেটাই হচ্ছে তার বুয়েন্ট ফোর্স। মানে একটা জারের মধ্যে ধরো ওয়াটার রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি একটা বলকে দেখছি এরকম ভাবে সাবমার্জড হয়ে রয়েছে। এই যে এর সাবমার্জড যে পোর্শনটা, সেটা নিশ্চয়ই কিছুটা অ্যামাউন্ট অফ লিকুইডকে সরিয়ে দিয়েছে, কারণ তা না হলে ও এখানে পুরোটা সিঙ্ক করতে পারতো না বা সাবমার্জড হতে পারতো না। কিছুটা এখানে যে ওয়াটারটা ছিল সেটাকেও আশেপাশে এরম ভাবে সরিয়ে দিয়ে নিজের জায়গাটা করে নিয়েছে। এই সরিয়ে দেওয়াটা এবং এর জন্য উপরের দিকে লিকুইড ওকে একটা আপথ্রাস্ট করবে, এই আপথ্রাস্টটাকেই বলা হচ্ছে বুয়েন্ট ফোর্স। তো ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু এটারও একটা মেজর রোল থাকে। প্রথমে আমরা দেখে নিই কি বলেছে। প্রিন্সিপাল, when a substance is immersed in a liquid, two forces act on it. প্রথমটা কি? the weight of the body acting vertically downwards. কেন? কারণ এই যে জিনিসটা ডুবে যাচ্ছে, তার মানে
ওয়েটটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থ্রুতে নিচের দিকে আসতে চাইছে, তো ওটা একটা ডাউনওয়ার্ডস মুভমেন্টে ফোর্স কাজ করছে। দ্য ফোর্স কজেস আ সাবস্টেন্স টু সিঙ্ক ইনটু দ্য লিকুইড। আরেকটা কি, which is called buoyant force, acting vertically upwards, it is equal to the weight of the liquid displaced by the immersed part of the substance। যেটা এখানে বললাম যে যতটা পোর্শন ইমার্সড হয়েছে ও ততটা ভলিউমের লিকুইডকেই কিন্তু পাশে কোথাও একটা ডিসপ্লেস করে দিয়েছে, তা না হলে ওখানে জায়গা ছিল না। মানে ধরো একটা ঘরের মধ্যে তুমি খুব খুব কষ্ট করে 50 জনকে আটকে রেখে দিয়েছো, ঠিক আছে, মানে এটা ঠিক না, বাট আমি বলছি বোঝানোর জন্য। 50 জনকে আটকে রেখে দিয়েছো, এবার তুমি চাইছো আরো 5 জনে ঘরের মধ্যে ঢুকে যাক। তোমাকে কি করতে হবে, আগে এখান থেকে 5 জনকে বের করতে হবে, আর নয়তো জায়গায় নেই, স্পেস নেই। তারপরে আমি আরো 5 জনকে কিন্তু এন্টার করাতে পারবো। তাহলে একটা আমি আগে মাইনাস করব, তারপরে আমি সেটাকে প্লাস করতে পারবো। সেম এখানেও তাই, এখানে যে অ্যামাউন্ট অফ লিকুইডটা আছে সেটাকে আগে ওকে কিছুটা ডিসপ্লেস করতে হবে, আশেপাশে সরিয়ে দিতে হবে, তারপরও নিজে জায়গাটা করে নেবে। এবার এখানে বলা হচ্ছে কি, যে এই ওয়েটটা যতটা ও ডিসপ্লেস করতে পারবে সেটা কিন্তু সেম হবে, মানে ওর যেটুকুন মানে যেটুকুন পার্ট সাবমার্জ থাকবে তার যে ওয়েট আর যতটা লিকুইড ও ডিসপ্লেস করে দেবে তার ওয়েট সেম হবে। এটাকেই বলা হচ্ছে আপথ্রাস্ট বা বিউয়েন্সি। দের আর 3 পসিবিলিটিস কি হতে পারে, একটা হতে পারে কি, ওয়েট অফ দ্য বডি, যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে বলছি, ইজ গ্রেটার দ্যান দ্য বুয়েন্ট ফোর্স, মানে বুয়েন্ট ফোর্সকে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, এফ, আর এর সাবস্ক্রিপ্টে থাকবে বি। একটা হচ্ছে কি, এই বডি ওয়েটটা তোমার যে বুয়েন্ট ফোর্স তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে সিঙ্ক করে যাবে। কেন, কারণ ওর ডাউনওয়ার্ডস এর যে ফোর্সটা সেটা অনেক বেশি কম্পেয়ার টু দ্য আপওয়ার্ডস এর ফোর্স, তাই জন্য এটা আস্তে আস্তে সিঙ্ক করে যাবে। আচ্ছা, নেক্সট আরেকটা কি, দ্য ওয়েট অফ দ্য বডি W ইজ ইকুয়াল টু দ্য বুয়েন্ট ফোর্স। আচ্ছা, প্রথমটা আমরা দেখে নিই, তাহলে এটা কিন্তু নেগেটিভ বিউয়েন্সি। নেগেটিভ বিউয়েন্সি কেন বলছে, বিউয়েন্সি কোনটা, আপওয়ার্ডস মুভমেন্ট যেটা হচ্ছে বা আপওয়ার্ডস যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে এখানে দেখা যাচ্ছে বিউয়েন্ট ফোর্সটা খুব একটা ভালোভাবে কাজ করতে পারছে না বা এটা কম কাজ করছে, তাই জন্য কিন্তু ওই সাবস্টেন্সটা সিঙ্ক করে গেছে পুরোপুরিভাবে। আর এখানে যেটা বলা হচ্ছে কি, যে W ইজ ইকুয়াল টু দ্য বুয়েন্ট ফোর্স, মানে কি W ইজ ইকুয়াল টু দ্য বুয়েন্ট ফোর্স, মানে এখানে যতটা ওয়েট তোমার ডাউনওয়ার্ডসে ফোর্সটাকে অ্যাপ্লাই করছে ঠিক ততটাই বুয়েন্ট ফোর্স ওকে উপরের দিকে তুলে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এটা মোটামুটি সাবমার্জড অবস্থায় থাকবে, ভেসে বেড়াবে, যার জন্য এটাকে বলা হচ্ছে কি নিউট্রাল বিউয়েন্সি, মানে কি নালিফাই করে দিচ্ছে, যে ডাউনওয়ার্ডসটাকে আপওয়ার্ডস নালিফাই করে দিচ্ছে। আরেকটা যেটা, সেটাকে বলা হচ্ছে কি, দ্য ওয়েট অফ দ্য বডি দ্যাট ইজ W ইজ লেসার দ্যান দ্য বুয়েন্ট ফোর্স। তার মানে কি, ওয়েট অফ দ্য বডিটা কম, বুয়েন্ট ফোর্সটা বেশি, এটা কিন্তু ওকে সারফেসের মধ্যে ভাসিয়ে রাখতে হেল্প করবে। কেন, কারণ ডাউনওয়ার্ডস ফোর্সটা কম্পারেটিভলি অনেকটা কম যদি আমরা বুয়েন্ট ফোর্সের সাথে এটাকে কম্পেয়ার করে থাকি, তো এটা ওকে কিছুটা অনেকটা বেশি আপথ্রাস্ট দিয়ে উপরে ভাসিয়ে রাখবে, যার জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ বুয়েন্সি। নাও ল অফ ফ্লোটেশন, তাহলে আমাদেরকে কি জানতে হবে, the weight of the liquid displaced by the immersed part is equal to the total weight of the substance, specifically যেই পার্টটা আমাদের সাবমার্জড হয়েছে সেই সাবস্টেন্সটার তার সাথে কিন্তু ইকুয়াল হবে, এটা আমরা অলরেডি এখানে দেখে নিলাম, রাইট। এবার এটারই কিছু অ্যাপ্লিকেশনস আমরা ডেইলি লাইফে দেখে থাকি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে ফ্লোটেশন অফ অ্যান আয়রন শিপ। আচ্ছা, আমি যদি একটা পেরেককে জলের মধ্যে ফেলি, ওটা কি ভাসবে না ডুবে যাবে? অবভিয়াসলি এটা ডুবে যাবে। আমি একটা স্টিলের স্কেলকে জলের মধ্যে ফেললাম, ডুবে যাবে। কিন্তু এত বড় একটা জাহাজ, এত বড় একটা শিপ, ন্যাচারালি তো ওটা ডোবে না, ওটা অ্যাক্সিডেন্টাল কিছু হলো তখন আলাদা ব্যাপার, বাট ওটা অ্যাকচুয়ালি তো ডুবে যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ এর একটা স্পেশাল স্ট্রাকচার আমাদেরকে আগে দিতে হয়। কিরকম, দো আ শিপ ইজ মেড আপ অফ আয়রন, দ্য স্পেস উইদিন ইট ইজ হলো কন্টেইনিং এয়ার। এর ভিতরের যে স্ট্রাকচারটা সেটা হলো স্পেস উইচ কন্টেইনস এয়ার। এবার কোনো একটা জিনিসের মধ্যে যদি এয়ার ফিল্ড হয়ে যায় তখনই তো তার ডেন্সিটি কমে যাবে।
এখানেও কিন্তু জিনিসটা সেম হয়, যে যেহেতু এই ভিতরের যে স্পেসটা দ্যাট ইজ আ হলো স্পেস উইথ এয়ার উইদিন ইট, যার জন্য ডেন্সিটিটা কম্পারেটিভলি কমে যাচ্ছে। আর তার মধ্যে শিপ কোথায় যাচ্ছে? মেইনলি তোমার সল্ট ওয়াটারেই যাচ্ছে, সল্ট ওয়াটারের ডেন্সিটি কিন্তু অনেকটা বেশি। তো এইভাবে কি হচ্ছে, অ্যাভারেজ ডেন্সিটি অফ দ্য শিপ বিকামস লেস দেন দ্যাট অফ দ্য ওয়াটার, যার জন্য এটা নর্মালি ভেসে থাকতে পারছে। নেক্সট কি বলা হচ্ছে, ফ্লোটেশন অফ ম্যান। যেটা বললাম সল্ট ওয়াটার বা সি ওয়াটার, মানে অ্যাকচুয়ালি সি ওয়াটারে তো সল্ট ওয়াটারই থাকে, তো আমরা ওটাকে সল্ট ওয়াটার আর তোমার রিভার ওয়াটার এরম ভাবে বলতে পারি। তো সি ওয়াটারে একটা মানুষ, একটা সমুদ্রে মানুষ জেনারেলি খুব একটু ইজিলি ভেসে থাকতে পারে, বাট রিভার ওয়াটারে সেটা হবে না। এবার হ্যাঁ, বলতে পারো না তাহলে এত মানুষ মারা যাচ্ছে কেন? ওটা তো টাইডাল ওয়েভস এর জন্য, কিন্তু যদি আমি একদম শান্ত সমুদ্রে চলে যাই তখন কিন্তু আমি দেখবো রিভারের থেকে সিতে ভেসে থাকাটা, সুইম করাটা ইজি। কেন? কারণ মানুষটার যা বডি ওয়েট সেটা কি কোনো চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। কারোর যদি 50 কেজি থাকে, সেটা রিভার্সে যখন সুইম করবে তখনও তার 50 কেজি, সিতে সুইম করছে তখনও তার 50 কেজি, সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু সি ওয়াটারের ডেন্সিটিটা অনেক বেশি হয় কম্পেয়ার টু রিভার ওয়াটার। কেন? কারণ সি ওয়াটারে অনেক সল্ট ডিজলভড থাকে, যার জন্য তার ডেন্সিটিটা কিছুটা বেশি হয়ে যায়। এবার ডেন্সিটি বেশি রয়েছে, আচ্ছা আগে দেখে নিই। ইট ইজ ইজিয়ার টু সুইম ইন সি ওয়াটার দ্যান ইন রিভার ওয়াটার। সি ওয়াটার ইজ ডেন্সার ডিউ টু দ্য প্রেজেন্স অফ সল্ট ইন ইট। দ্য ডিসপ্লেসড ওয়াটার গিভস দ্য বডি অ্যান আপথ্রাস্ট টু কিপ ইট অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। তাহলে এখানে যদি দেখি, তাহলে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রেশ ওয়াটারের ডেন্সিটিটা কম, যার জন্য বডি কিন্তু অনেকটাই বেশ সাবমার্জড হয়ে গেছে। কিন্তু এখানে ডেন্সিটিটা বেশি, যার জন্য ওকে আপথ্রাস্টটাও কিন্তু বেশি দিয়ে বা বুয়েন্সিটা বেশি দিয়ে ওকে ভাসিয়ে রাখতে হেল্প করছে, যেটা সল্ট ওয়াটারে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট বলা হচ্ছে ফ্লোটেশন অফ আইস অন ওয়াটার। বিশেষ করে এটা আমরা কিন্তু আইসবার্গের ক্ষেত্রে দেখতে পারি। কিরকম আইসবার্গ? হচ্ছে এই যে বড় বড় একটা মানে হিউজ একটা আইসের একটা কিছু, যেটার খুব কম পোর্শন আমরা দেখতে পারি উপরে, ম্যাক্সিমাম পার্টটা কিন্তু আন্ডার ওয়াটার থাকতে পারে, যার জন্য অ্যাক্সিডেন্ট, মানে বড় বড় জাহাজ এখানে তোমার হিট করে, বোঝা যায় না দূর থেকে, একটা অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়। তো এর জন্য কিন্তু অনেক প্রবলেমও হতে পারে। বাট এটা জিনিসটা কি হচ্ছে, ডিউ টু দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ লিকুইড ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি কি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার একদম ডেন্সেস্ট কন্ডিশনে থাকছে, আর আইস হচ্ছে 0.917, সেটাকে আমরা 0.9 বলতে পারি, যেটা কিনা লেস ডেন্সার দ্যান দ্য ওয়াটার, যার জন্য এটা ওয়াটারের মধ্যে ফ্লোট করতে পারে। এবং তার সাথেও আমরা দেখছি যে সল্ট ওয়াটারেই মেনলি এটা থাকছে, তো সল্ট ওয়াটারের ডেন্সিটি তো আরোই বেশি হয়ে যাচ্ছে, যার জন্য এরা একদম ভেসে থাকতে পারছে। Icebergs, very large pieces of ice, float on water, having a very large portion submerged into the water. Ships can collide with the underneath part of it, hence it becomes dangerous, যেটা বলা হলো প্রথমেই। সাবমেরিনের মেকানিজমটা একটু আলাদা। সাবমেরিনটা কিরকম হয়, ও ডাইভ করতে পারে, একদম সমুদ্রের নিচে চলে যেতে পারে, আবার উপরে উঠেও আসতে পারে। তাহলে এটা নিশ্চয়ই নর্মাল কোনো শিপ করতে পারছে না। কেন হয়? কারণ এখানে একটা স্পেশালি ডিজাইনড ওয়াটার ট্যাঙ্ক থাকছে, একটা না, মানে মোর দ্যান ওয়ান থাকে, বাট এটা স্পেসিফিক্যালি সাবমেরিনের ক্ষেত্রে দেখা যায়। সাবমেরিন ক্যান ডাইভ ইনটু অ্যান্ড রাইজ আপ টু দ্য সারফেস অফ ওয়াটার। কি হচ্ছে, দ্য ওয়াটার ট্যাঙ্কস গেট ফিল্ড উইথ ওয়াটার and the average density of the submarine becomes greater than the sea water, causing it to sink. যখন মেকানিজমটা এরকমই, যে যখন ও সারফেসে ভেসে থাকছে তখন কিন্তু ওয়াটার ট্যাঙ্কের মধ্যে ওয়াটার নেই। এখানে দেখতে পাচ্ছ এটা ইয়েলো কালার, মানে একদম ভ্যাকেন্ট রয়েছে। আস্তে আস্তে ওকে যখন ডাইভ করতে হবে, সিঙ্ক করতে হবে, ওয়াটার ট্যাঙ্ক গুলো খুলে গেছে, এবার তোমার ওয়াটার ইন হচ্ছে। এখানে যদি একটু ভালো করে দেখা যায়,
আচ্ছা, এটা কিন্তু একদম ক্লোজড ছিল, 4টে মুখ, ঠিক আছে? এবার এখান থেকে উপরের দুটো দেখাচ্ছে কি আপওয়ার্ড জ্যারো, মানে কি এখানে যে এয়ারটা সেটা বেরিয়ে যাচ্ছে, আর নিচের দুটো দেখাচ্ছে কি ইনওয়ার্ড জ্যারো, মানে ভিতরে জলটা আস্তে আস্তে ঢুকছে। এরকম করতে করতে একটা টাইমে চলে আসলো কি পুরোপুরি ভাবে তোমার যে জলটা ছিল সেটা ফিল্ড হয়ে গেছে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে। তাহলে এবার এটার ডেন্সিটি অনেকটা বেশি হয়ে গেছে, যার জন্য ও একদম নিচে চলে গেছে ওয়াটার সারফেসে। এবার চলে আসছে কি যখন আবার ওটাকে উপরে উঠে ফ্লোট করতে হবে, তখন কি হবে, আস্তে আস্তে এই ওয়াটারটা রিলিজ করে দেবে, আর এখানে এয়ার আস্তে আস্তে ভরতে থাকবে, যার জন্য এখানের যে ডেন্সিটিটা, মানে সাবমেরিনের যে ডেন্সিটিটা, সেটা আস্তে আস্তে অ্যাভারেজ ডেন্সিটি যেটাকে বলা হয় আস্তে আস্তে কমতে থাকবে, ও কিন্তু আবার উপরে উঠে রাইজ করতে থাকবে। তো এইভাবে জিনিসটা মেনটেন করা হয়। when the water gets out of the water tanks, the density of the submarine becomes lesser and it starts to rise up and float on the water. যখন ডুবে যেতে হচ্ছে, সিঙ্ক করতে হচ্ছে, তখন জলটা ভরে যাচ্ছে, যখন উপরে উঠে ফ্লোট করতে হচ্ছে তখন জলটা বেরিয়ে যাচ্ছে, আবার এয়ার ফিল করে দিচ্ছে। আচ্ছা, এবারে আমাদের কিছু নিউমেরিক্যালস আছে এতক্ষণ যেগুলো বললাম তার উপর বেস করি, চলো দেখে নি কিরকম। তো প্রথমেই বলা হয়েছে কি দ্য ডাইমেনশনস অফ আ হল আর 10 মিটার, 10 মিটার, 7 মিটার, 5 মিটার, মানে কি একটা কিউবয়েড বুঝেই নিচ্ছি। তাহলে 10 মিটার, 7 মিটার and 5 meter, right? If the density of air is 1.11 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এগুলো করার সময় কিন্তু খুব মাইনিউটলি আগে নোটিস করবে যে আমার ইউনিটগুলো কি সেম রয়েছে, মানে ধরো এখানে মিটার রয়েছে বাট আমাকে ডেন্সিটিটা বলেছে সেন্টিমিটারে, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খুব মাইনিউটলি খেয়াল করে করতে হবে। তাহলে ডেন্সিটি কত বললো, এটা হচ্ছে তাহলে তোমার ডাইমেনশনস গুলো, আর ডেন্সিটি কত বলা হলো 1.11 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ডেন্সিটি। ফাইন্ড দ্য মাস অফ দ্য এয়ার ইন দ্য হল। তাহলে আমরা জানি কি ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তো আমাকে যদি মাসটা ক্যালকুলেট করতে হয় আমি কি করব, মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি আমাকে বলে দিয়েছে 1.11, ঠিক আছে। ভলিউমটা আমি কি করে ক্যালকুলেট করতে পারবো, আমাকে 3টে ডাইমেনশন দিয়ে দিয়েছে, তার মানেই আমি বুঝে যাচ্ছি এটা একটা কিউবয়েড, তাহলে আমি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। 7 5 35 0 m কিউব, রাইট? এবার ডেন্সিটি 1.11 ইন্টু ভলিউম 350, 350, এটাই হয়ে যাচ্ছে এর মাস। তাহলে ক্যালকুলেট করো, 35 ইন্টু 1 5, ক্যারি 3, 35 ইন্টু 1 35 প্লাস ক্যারি 3 ছিল 38, carry 3, 35 into 1 again 35 plus carry 3, that means 38 into 0, এখানে পয়েন্ট আসছে, জিরোটা কেটে যাচ্ছে, তাহলে এম বা মাস ইকুয়াল টু 388.5। আচ্ছা, এখানে আমরা ইউনিট কি লিখবো, এটা কিন্তু কেজি হবে, কারণ এটা কিন্তু এসআই তে আমাদের ক্যালকুলেট করতে বলেছে। এবার এটাকেই যদি আমার বলতো যে সিজিএস, সিজিএস এ যদি আমাকে কনভার্ট করতে হতো তাহলে আমাকে কি করতে হতো গ্রাম পার সেন্টিমিটার কিউব, রাইট? আমরা একটু আগেই দেখলাম যে 1 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়াল টু 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব, রাইট? তাহলে এটা আমাকে কি করতে হতো, জাস্ট তোমার কেজি থেকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে হয় 1000 দিয়ে আবার আমি এটাকে ডিভাইড করে দিতাম, মানে কি 388.5 ডিভাইডেড বাই, সরি অনেকটা নিচে হয়ে গেল, 1000। যদি আমাকে এটা বলতো আমি এটা এরকম ভাবে করতেই পারতাম। আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে, পিস অফ জিঙ্ক হ্যাজ আ মাস অফ, আচ্ছা মাস অফ 438.6 গ্রাম, আচ্ছা আমি আগেই মাস পেয়ে গেলাম, অ্যান্ড আ ভলিউম অফ 86 সেন্টিমিটার কিউব, আচ্ছা ভলিউমও পেয়ে গেছি 86 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ জিঙ্ক ইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট। তাহলে বোঝা গেল, তাহলে আমি এখান থেকে আগে ডেন্সিটি কি করে ক্যালকুলেট করে নেব, ডি ইকুয়াল টু মাস বাই ভলিউম, মাস কত 438.6,
ডিভাইডেড বাই ভলিউম কত 86, তাহলে ক্যালকুলেশন হচ্ছে কত, এটা 432193, রাইট। আচ্ছা আমি যদি এটাকে জিরোটাকে যদি ইয়ে করে দিই, এটা 430 হয়ে যাবে। জিরোটাকে যদি আমি আগের থেকে তুলে দিই, আচ্ছা তাহলে 2193। আচ্ছা এবার যদি আমি এটাকে ডিভাইড করে দিই 4302193, তার মানে এটা ডিভাইড করলে হচ্ছে 5 3 15, মানে এটা 5 দিয়ে হবে, 5 3 15, 1 5 4 21, 4 3, তাহলে 1 দিয়ে হচ্ছে 43, রাইট। আচ্ছা আমি না আগে এটাকে ডিভাইড করব, তোমার ইয়ে করব না, ইনটু হিসেবেই রাখছি, ঠিক আছে, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তো এটা 51 হলো, এটাকে আমি আর ওইভাবে রাখছি না। তো 51 হলো, 51 ডিভাইডেড বাই 10, তার মানে এটা কত 5.1 হয়ে যাবে। তাহলে 5.1 এটা কিসে আসলো আমার, গ্রাম পার সেন্টিমিটার কিউবে, মানে 430 দিয়ে যদি তুমি করতে তাহলে একবার এখানেই পয়েন্টটা চলে আসতো, বাট ঠিক আছে আমার ক্যালকুলেশনের জন্য আমি যদি মাল্টিপ্লাইড বাই মানে ডিভাইডেড বাই 10 × 10 × 10 এরকম কিছু যদি থাকেও চেষ্টা করবো ওটাকে আগের থেকে মাল্টিপ্লাই না করার। তো এটা গেল আমার হচ্ছে সিজিএসএ। এবার এটাকে আমার এসআই তেও কনভার্ট করতে হবে। একটু আগে আমরা কি বললাম, এসআই হচ্ছে এটা এসআই ইউনিট, আর সিজিএস হচ্ছে এইটা, রাইট। তাহলে আমাকে যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে এসআই তে আসতে হয় আমি কি করব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 5.1 ইন্টু 1000 কত হচ্ছে 5100 কেজি পার মিটার কিউব। এখানে একটা জিরো হতো, মানে জিনিসটা এরকম হতো 51000, এটা কেটে গেছে, তো 5100 কেজি পার মিটার কিউব, বোঝা গেল। আচ্ছা নেক্সট কি বলেছে, ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ সলিড ফ্রম দ্য ফলোইং ডেটা। ওকে, মাস অফ সলিড 72 গ্রাম, ইনিশিয়াল ভলিউম অফ ওয়াটার ইন মেজারিং সিলিন্ডার। ওকে, তাহলে মাস আমার কি বলে দিয়েছে 72 গ্রাম। নেক্সট এবার ভলিউম 1 আমি একটা পেয়েছি, আর ভলিউম 2 আমি একটা পেয়েছি। ভলিউম 1 মানে হচ্ছে যেটা ইনিশিয়াল ভলিউম অফ ওয়াটার ইন মেজারিং সিলিন্ডার 24 ml, একদম ইনিশিয়ালি যেটা ছিল। ফাইনাল ভলিউম অফ ওয়াটার ওয়েন সলিড ইজ কমপ্লিটলি ইমার্সড ইন ওয়াটার, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডারের মতন, আমি ওটাকে যেই ওটাকে ইমার্স করে দিলাম, দেখলাম ওয়াটার লেভেলটা কিছুটা রাইজেন আপ হয়েছে, তাহলে এটা হয়ে গেছে এখন 42 ml। তাহলে আমি যদি V2 মাইনাস V1 করি সেটা আমার V হবে, এই Vটা কি 42 মাইনাস 24, তার মানে 18 ml। এই 18 ml টা অ্যাকচুয়ালি কি ভলিউম অফ দ্য সলিড। কেন, কারণ এই সলিডটা ইমার্স করেছিল বলে এই 18 ml অফ ওয়াটারটা রাইজেন আপ হয়েছে, তার মানে এই সলিডেরও কিন্তু ভলিউম 18। তাহলে এবার জাস্ট ভলিউম আমি পেয়ে গেছি 18 ml। আচ্ছা ml যেটা সেটাকে আমরা সেন্টিমিটার কিউবও বলতে পারি, ঠিক আছে। তো এখানে ডেন্সিটি আমাকে ক্যালকুলেট করতে হবে, m বাই ভি ইকুয়ালস টু 72/18, তার মানে 4 গ্রাম পার ml অথবা 4 গ্রাম পার সেন্টিমিটার কিউবও আমরা লিখতে পারি, রাইট। লাস্ট ওয়ান কি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং অবজারভেশনস ক্যালকুলেট দ্য ডেন্সিটি অ্যান্ড রিলেটিভ ডেন্সিটি অফ আ ব্রাইন সলিউশন। ওকে, তো প্রথমে আমাকে জানতে হবে, আচ্ছা মাস অফ এমটি ডেন্সিটি বটল, তো আমি এটাকে ধরে নিচ্ছি M1 যেটা সেটা হচ্ছে 22 গ্রাম, উইচ ইজ এমটি ডেন্সিটি বটলের মাস। এবার মাস অফ বটল অ্যান্ড ওয়াটার, মাস অফ বটল অ্যান্ড ওয়াটারকে আমি M2 লিখছি, সেটা হচ্ছে 50 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে বটল প্লাস ওয়াটার, এইভাবে আমি লিখছি শর্টে, আর এটা হচ্ছে জাস্ট বটল, ঠিক আছে। আর এটা হচ্ছে M3 যেটা সেটা হচ্ছে 54 গ্রাম, এটাকে আমি বলছি কি বটল প্লাস ব্রাইন সলিউশন যেটা সেটা,
ঠিক আছে, এবার এখান থেকে আমাকে কি কি আগে ক্যালকুলেট করতে হবে? আগে আমাকে ডেন্সিটিটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আগে আমাকে ডেন্সিটি ক্যালকুলেট করতে গেলে মাস আর ভলিউমটা লাগবে। কার মাস লাগবে? ব্রাইন সলিউশনটার মাস লাগবে। আর এই ভলিউমটারও কিন্তু সেম ব্রাইন সলিউশনটারই লাগবে। আমি কি করতে পারি, এখানে রয়েছে ব্রাইন সলিউশন প্লাস বটলের মাস 54 গ্রাম, আর এখানে শুধু বটলের মাস 22 গ্রাম। তাহলে আমি যদি 54 মাইনাস 22 করে দেই, তাহলে আমি শুধু ব্রাইন সলিউশনের মাসটা পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে 2, আর এটা হচ্ছে 3, 32 গ্রাম। এটা হচ্ছে মাস পেয়ে গেলাম, রাইট? এবার আমাকে ভলিউম জানতে হবে। ভলিউমের জন্য কিন্তু আমি এই ওয়াটারের হেল্পটা নিতে পারি। কিরকম? এখানে রয়েছে কি M2 তে বটল প্লাস ওয়াটার 50 গ্রাম, আর এখানে হচ্ছে তোমার বটল হচ্ছে 22 গ্রাম। তাহলে এখানে 8 2 এটা গ্রাম পাচ্ছি। এবার একটু আগেই আমরা পড়েছি কি ওয়াটারের ক্ষেত্রে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়। তার মানে 1 গ্রাম ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার কিউব। তার মানে যেটা ওর মাস সেটাই ওর ভলিউম। তাহলে এটাকে আমরা 28 সেন্টিমিটার কিউব বলতেই পারি। এবার তাহলে আমি দুটোই পেয়ে গেছি, মাস পেয়ে গেছি 32 আর ভলিউম পেয়ে গেলাম 28। তাহলে 32 ডিভাইডেড বাই 28, 4 দিয়ে হবে 7, 4 দিয়ে হবে 8, 7 ডিভাইডেড বাই 8 171.0173004। তো মোটামুটি 1.14 এরকম মতন থাকবে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব। কার এটা? এটা হচ্ছে ব্রাইন সলিউশনের ডেন্সিটি। এখন আমরা রিলেটিভ ডেন্সিটি কিন্তু আসিনি। রিলেটিভ ডেন্সিটি কি করব? জাস্ট এই যে ব্রাইন সলিউশন তার যে ডেন্সিটি আমরা পেলাম উইচ ইজ 1.14 গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেটাকে আমরা কার ডেন্সিটি দিয়ে ডিভাইড করব বা কাদের রেশিও ক্যালকুলেট করব? ওয়াটারের যে ডেন্সিটি, তার মানে কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটো তো ক্রস হয়ে গেল, 1 ডিনোমিনেটরে থাকাও যা না থাকাও তাই, 1.14 ইট ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দিস ব্রাইন সলিউশন, রাইট? তো এটা ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের কিছুটা হেল্প হয়েছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।